নমস্কার, আমার নাম সুমনা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি। ঘটনাটা আমার দিদি আর আমার দুলাভাইয়ের। একটা সাজানো সংসার বাঁচাতে গিয়ে আমি কিভাবে নীতিনৈতিকতার দেওয়াল ভেঙে ফেলেছিলাম সেই গল্পই আজ বলবো। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা যদি এমন আরও সত্য ঘটনা বা জীবনধর্মী গল্প শুনতে চান তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন গল্প শোনানোর উৎসাহ যোগাবে। চলুন গল্পটা শুরু করা যাক। আমার বয়স তখন ২৪। অনার্স শেষ করে মাত্র মাস্টার্সে ভর্তি হয়েছি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, তাই ছোটবেলা থেকেই অভাব আর দায়িত্ববোধের সাথে পরিচিত। আমার বড় বোন রিনা আপু আমার থেকে ৫ বছরের বড়। আপুর বিয়ে হয়েছে বছর ৩ হল। দুলাভাইয়ের নাম ফাহিম। ফাহিম ভাই বেশ পয়সাওয়ালা। ঢাকায় ওনার নিজস্ব ফ্ল্যাট, গাড়ি আর ভালো ব্যবসা আছে। বাইরে থেকে দেখলে মনে হবে রাত জোটক, কিন্তু সব ঝিনুকের ভেতরে কি আর মুগ্ধ থাকে। সেবার সেমিস্টার ব্রেক চলছে। রিনা আপু অনেকদিন ধরে বলছিল ওদের বাসায় গিয়ে কয়েকটা দিন থাকতে। মা বাবাও জোর করলেন, তাই ব্যাগ গুছিয়ে চলে গেলাম আপুর বাসায়। ফাহিম ভাই এমনিতে খুব গম্ভীর প্রকৃতির মানুষ, কথা কম বলেন, কিন্তু আমি লক্ষ্য করতাম ওনার চাহনিতে কেমন যেন একটা ধার আছে। আমি সামনে গেলে উনি আর চোখে তাকাতেন। কখনো কখনো ওনার দৃষ্টি আমার বুকের ওড়নার ভাঁজে কিংবা কোমরের দিকে স্থির হয়ে থাকত। আমি অস্বস্তি বোধ করতাম, কিন্তু আপুর স্বামী বলে নিজেকেই ধমক দিতাম যে হয়তো আমারই মনের ভুল। ঘটনার সূত্রপাত হয় আমার যাওয়ার ৩ দিন পর। সেদিন দুপুরে ফাহিম ভাই বাসায় ছিলেন না। আমি আর আপু ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। হঠাৎ আপুর ফোনে একটা কল এলো। ফোনটা রিসিভ করতেই আপুর মুখের রং বদলে গেল, ফ্যাকাশে হয়ে গেল পুরো শরীর। ফোন রেখে আপু ধপ করে সোফায় বসে পড়ল, চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে আপু, কাঁদছিস কেন? আপু যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আপু অনলাইনে কিছু ভুয়া স্কিমে পড়ে ফাহিম ভাইয়ের আলমারি থেকে না বলে প্রায় ১০ লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছিল। ভেবেছিল লাভ হলে টাকাটা আবার রেখে দেবে, কিন্তু আজ জানতে পেরেছে ওটা ছিল একটা প্রতারণা। পুরো টাকাটাই গচ্ছা গেছে। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হল ফাহিম ভাই আজকেই ওই টাকাটা ব্যবসার কাজে বের করবেন। টাকা না পেলে উনি নিশ্চয়ই পুলিশ কেস করবেন অথবা আপুকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন, কারণ ফাহিম ভাই টাকার ব্যাপারে খুব কড়া। আপু আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, সুমনা, তুই কিছু একটা কর, তোর দুলাভাই জানলে আমাকে মেরে ফেলবে। ও আমাকে এমনিতেই সন্দেহ করে। এই টাকার কথা জানলে আমার সংসার টিকবে না রে। আমার তখন মাথা কাজ করছিল না, কিন্তু বোনকে তো বাঁচাতে হবে। সন্ধ্যাবেলায় ফাহিমা ভাই অফিস থেকে ফিরলেন। আপু ভয়ে রুমেই ঢুকতে পারছিল না। আমি সাহস করে ফাহিম ভাইয়ের স্টাডি রুমে গেলাম। উনি ল্যাপটপে কিছু একটা দেখছিলেন। দুলাভাই, আপনার সাথে একটু কথা ছিল, আমি দরজায় দাঁড়িয়ে বললাম। উনি চশমাটা খুলে আমার দিকে তাকালেন। ওনার সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন আমার ভেতরটা স্ক্যান করে নিল। এসো সুমনা, কি কথা, রিনা কোথায়? আমি কাঁপা কাঁপা গলায় সবটা খুলে বললাম। তবে আপুর দোষটা একটু হালকা করে দেখানোর চেষ্টা করলাম। আমি ভাবলাম উনি রেগে আগুন হয়ে যাবেন, কিন্তু অদ্ভুতভাবে সব শুনে উনি খুব শান্ত রইলেন। চেয়ারে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তো তোমার বোন আমার ১০ লাখ টাকা চুরি করেছে, উনি শান্ত গলায় বললেন। চুরি না দুলাভাই, ভুল করে। ভুল? ১০ লাখ টাকা ভুল করে গায়েব হয়ে যায় না সুমনা। ও জানে আমি বিশ্বাসঘাতকতা পছন্দ করি না। কাল সকালেই আমি ওকে ডিভোর্স লেটার পাঠাবো। আমি দৌড়ে গিয়ে ওনার পায়ের কাছে বসে পড়লাম। প্লিজ দুলাভাই, এমন করবেন না। আপুর সংসারটা ভেঙে যাবে, আমাদের পরিবারের মান সম্মান সব যাবে। আপনি যা বলবেন আমি তাই করব, দয়া করে আপুকে মাফ করে দিন। এই কথাটা বলার সাথে সাথেই ফাহিম ভাইয়ের চোখের চাহনি বদলে গেল। উনি আমার হাত ধরে আমাকে মাটি থেকে তুললেন। ওনার হাতের স্পর্শে একটা অন্যরকম উষ্ণতা ছিল। উনি আমাকে টেনে ওনার খুব কাছে নিয়ে এলেন। ওনার শরীরের দামি পারফিউমের গন্ধ আমার নাকে এসে লাগল। তুমি সব করতে পারবে তোমার বোনের জন্য, উনি ফিসফিস করে আমার কানের কাছে বললেন। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল, যা আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ পারব।
ফাহিম ভাই আমার থুতনি ধরে মুখটা উঁচুতে তুললেন। টাকাটা আমার কাছে বড় না সুমনা, কিন্তু আমার ইগোতে লেবেছে। তবে এই লসটা আমি মেনে নিতে পারি যদি আমি অন্য দিক থেকে লাভবান হই। মানে, আমি অবাক হয়ে তাকালাম। উনি আমার কোমরে হাত রাখলেন। আমার শরীরটা কেঁপে উঠল। উনি আমাকে আরও একটু কাছে টেনে নিলেন, এতটাই কাছে যে আমাদের বুকের মাঝখানে আর কোনো দূরত্ব রইল না। মানে খুব সহজ। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার বোনকে আমি মাফ করে দেব, কিন্তু বিনিময়ে তোমাকে আমার হতে হবে। এই কয়েকটা দিন তুমি আমার সব শর্ত মানবে। আমি যা চাইব, যেভাবে চাইব, তোমাকে সেভাবেই দিতে হবে। আমি শিউরে উঠলাম। ছি দুলাভাই, আমি আপনার শ্যালিকা, মেয়ের মতো। উনি আমার কথায় কান না দিয়ে আমার কোমরের হাতটা আরও শক্ত করলেন। ওনার অন্য হাতটা আমার পিচ বেয়ে নিচে নামতে লাগল। সম্পর্ক তো সমাজ বানিয়েছে সুমনা, আর সমাজ এখন এই ঘরের বাইরে। এখানে শুধু তুমি আর আমি। তোমার বোনকে বাঁচাতে হলে এই শর্ত তোমাকে মানতেই হবে। রাজি আছো, নাকি আমি এখন পুলিশ ডাকব? আমার চোখের সামনে তখন আপুর অসহায় মুখটা ভেসে উঠল। বাবা মায়ের মান সম্মানের কথা মনে পড়ল। আমি নিজের অজান্তেই একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। ফাহিম ভাইয়ের স্পর্শে ভয় আর এক নিষিদ্ধ উত্তেজনার মিশ্রণ কাজ করছিল। আমি ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালাম। সেই রাতে আপু জানল আমি ফাহিম ভাইকে ম্যানেজ করেছি, কিন্তু কি মূল্যে তা সে জানল না। আপু নিশ্চিন্তে ঘুমালো, আর আমি অপেক্ষা করতে থাকলাম ফাহিম ভাইয়ের বাঘের মতো থাবার জন্য। রাত তখন 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার ফোনে ফাহিম ভাইয়ের মেসেজ এলো, আমার রুমে এসো এখনই। আমি কাঁপতে কাঁপতে নিজের রুম থেকে বের হলাম। আপু গেস্ট রুমে ঘুমাচ্ছে। আমি পা টিপে টিপে মাস্টার বেডরুমে গেলাম। দরজাটা ভেজানো ছিল। আমি ঢুকতেই ফাহিম ভাই দরজাটা লক করে দিলেন। উনি শুধু একটা তোয়ালে পরেছিলেন। উনার সুঠাম শরীর দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। উনি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি কোনো বাধা দিলাম না, যেন আমি এক পুতুল। উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললেন, আজ তুমি শুধু আমার। উনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে গলায় লাগছিল। উনি যখন আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন, তখন আমার সব প্রতিরোধ ভেঙে গেল। আমি জানতাম এটা ভুল, এটা পাপ, কিন্তু ওনার স্পর্শে আমার শরীরের সুপ্ত বাসনাগুলো যেন জেগে উঠছিল। উনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমার শরীরের ওপর যখন উনি ঝুঁকে এলেন, তখন আমি ওনার চোখের দিকে তাকালাম। সেখানে আদিম এক ক্ষুধা। উনি আমার ব্লাউজের হুকগুলো খুলতে শুরু করলেন। উনার হাত যখন আমার উন্মুক্ত পিঠে স্পর্শ করল, তখন আমার শরীর বিদ্যুতায়িত হয়ে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উনার পিঠ আঁকড়ে ধরলাম। উনি আমার বুকে মুখ গুজে দিলেন। উনার জিভের স্পর্শে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। মনে হচ্ছিল এই পাপের আগুনে আমি পুড়ে যাচ্ছি, কিন্তু সেই পোড়ার মধ্যেও এক তীব্র সুখ ছিল। ফাহিম ভাই আমাকে আদর করছিলেন খুব বন্যভাবে। ওনার শরীরের লোমশ বুকের ঘষা আমার মরম ত্বকে লাগছিল। উনি যখন আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার শরীরের সাথে আরও জোরে চেপে ধরলেন, তখন আমি অস্ফুট স্বরে কেঁদে উঠলাম। কিন্তু সেই কান্না কষ্টের ছিল না, ছিল এক নিষিদ্ধ মিলনের তৃপ্তির। উনি থামেননি। সারা রাত ধরে উনি আমাকে ভোগ করলেন, কখনো আদর করে, কখনো বা জোর করে। আমি শুধু উনার নিচে পিষ্ট হতে থাকলাম। বোনের সংসার বাঁচাতে এসে আমি নিজেই যে কখন এই অবৈধ সম্পর্কের জালে জড়িয়ে পড়লাম তা টেরি পেলাম না। ভোরের আলো ফোটার আগে উনি ছাড়লেন। যাওয়ার আগে বললেন, কাল আবার এসো, খেলা তো সবে শুরু। আমি যখন আমার রুমে ফিরলাম, তখন আয়নায় নিজেকে দেখে চিনতে পারছিলাম না। আমার ঠোঁট ফোলা, গলায় আর বুকে ফাহিম ভাইয়ের ভালোবাসার লাল দাগ। আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পরের রাতে ওনার মেসেজ পাওয়ার জন্য আমি যেন অপেক্ষা করছিলাম। বোনের সংসার বাঁচানোটা তখন একটা অজুহাত হয়ে দাঁড়িয়েছিল মাত্র। আসলে আমি নিজেও সেই নিষিদ্ধ সুখের নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম। এভাবেই চলতে থাকল আমাদের সেই অবৈধ সম্পর্ক। দিনের আলোতে আমরা সাধারণ দুলাভাই শালিকা, আর রাতের অন্ধকারে আমরা একে অপরের পরিপূরক। সমাজ এই সম্পর্কের কোনো নাম দেবে না, কিন্তু সেই কয়েকটা রাত আমার জীবনের সবচেয়ে উত্তাল এবং গোপন অধ্যায় হয়েই থাকবে। গল্পটা এখানেই শেষ নয়, কিন্তু আজকের মতো এখানেই থামছি। সেই ঘটনার পর আমি কিভাবে নিজেকে সামলেছিলাম, কিংবা ফাহিম ভাই কথা রেখেছিলেন কিনা, সেটা অন্য কোনো দিন বলবো। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা শিহরণ জাগিয়ে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না।